নমস্কার, বাংলা বাজারে সবাইকে স্বাগত। আমি অনিকেত চট্টোপাধ্যায় শুরু করছি মতামত। আমাদের আজকের শীর্ষক, ভারতে বাংলায় কথা বলা এখন অপরাধ। 27 জুন, আজকে জুলাই মাস চলছে, 27 জুন কেবল বাংলা ভাষায় কথা বলার অপরাধে বাঙালি পরিযায়ী শ্রমিকদের পাশাপাশি 3 শিশু, 1 মহিলা সমেত 7 জনকে হরিয়ানার বাহাদুরগড় থেকে আটক করে দিল্লি পুলিশ। অপরাধ, আমি বাংলায় গান গাই, আমি আমার আমিকে চিরদিন এই বাংলায় খুঁজে পাই। একে বাঙালি তাই মুসলমান, এদের নাম শামসুল হক, রেজাউল হক, রবিউল হক, রশিদা বেগম, মোহাম্মদ রুমান হক এবং রায়হান হক, রুমানা খাতুন। এরা প্রত্যেকেই কোচবিহার জেলার দিনহাটা মহকুমার সাবেক ছিটমহলের বাসিন্দা। শনিবার এই খবর আসে প্রকাশ্যে। 3 দিন থানা হাজতে থাকার পরে মঙ্গলবার রাতে তাদের ছেড়ে দিতে বাধ্য হয় দিল্লি পুলিশ। অভিযোগ, বৈধ নথি থাকা সত্ত্বেও দিল্লি পুলিশ তাদের নানাভাবে হেনস্থা করেছে। ভারতের নাগরিকত্ব নিয়ে মোদী সরকার সিএর নামে যে আইন চালু করছে, তার ফলে 2014 সালের পর থেকে ভারতের নাগরিকত্ব পাওয়ার আর কোনো সাধারণ উপায় নেই। ফলে প্রাক্তন বাংলাদেশি ছিটমহলবাসীদের ভারতীয় নাগরিক হওয়ার সুযোগ থাকছে না। আর এই পরিস্থিতির মধ্যেও সাবেক ছিটমহল পরিবারগুলো যারা ভারতের নাগরিক, তাদের নির্দিষ্ট কোনো কর্মসংস্থান না থাকায় তারা পরিযায়ী শ্রমিক হিসেবে পাড়ি দিচ্ছেন দেশের বিভিন্ন রাজ্যে। এবার হরিয়ানা থেকে চলুন পাশের রাজ্য উড়িষ্যাতে। কদিন আগেই এক বাঙালি হকারকে সেখানে বাংলাদেশি বলে মারধর করা হয়েছিল, তিনি এখনো হাজতে। সেখানে প্রৌঢ় হাবল রাজবংশী তার 2 আত্মীয়কে নিয়ে বেনিদ্র রাত কাটাচ্ছেন পুরী স্টেশনে। পুরী স্টেশনের বাইরে তারা শুয়ে আছেন, খাবার খাচ্ছেন, কোনো রকমে জোগাড় করে ছেলেকে জেল থেকে ছাড়ানোর জন্য অন্য হয়ে ঘুরছেন পুরী টাউন থানা থেকে বাঙ্গার জেল। এখনো আসার কোনো আলো দেখতে না পেয়ে হতাশায় বিপর্যস্ত এই রাজবংশী পরিবারের সদস্যরা। প্রেম রাজবংশী গত 28 জুন পুলিশের হাতে আটক হয়েছেন বলে জানতে পেরেছে তার পরিবার। তারপর তাকে পাঠানো হয়েছে বাঙ্গার জেলে। জানা যাচ্ছে, বিজেপি শাসিত রাজ্যের সাম্প্রতিক রীতি অনুযায়ী প্রেম রাজবংশীরও জেল হয়েছে বাংলাদেশি তকমা নিয়ে। প্রেমের পরিবারের দাবি তাই, কারণ এই বীরভূমের লোহাপুর পাইকরের আরো 19 জন ফেরিওয়ালা বালেশ্বরের রেমুনা এলাকায় আটক হয়ে রয়েছে গত 7 দিন ধরে। পরিযায়ী শ্রমিক ঐক্যমঞ্চের সভাপতি মোহাম্মদ রিপন তিনি জানাচ্ছেন, এলাকার আরো 19 জন আটক হয়ে রয়েছে উড়িষ্যায়। সবাই গরিব খেটে খাওয়া মানুষ। যদি তাদের নথি পরিচয় দেখে কোনো রকম সন্দেহ থাকে, তাহলে উড়িষ্যার পুলিশের উচিত ছিল এ রাজ্যের পুলিশ বা প্রশাসনের সঙ্গে যোগাযোগ করা। স্রেফ ধরে জেলে পুরে দিয়েছে। স্রেফ হেনস্থা করার জন্য তাদের বিরুদ্ধে মিথ্যে তকমা সাটিয়ে আটক করে রাখা হয়েছে। বীরভূমের প্রত্যন্ত গ্রাম পঞ্চহর পাইকর থানার অধীনে এই গ্রামের পেশায় রাজমিস্ত্রি হতদরিদ্র প্রেম রাজবংশী পুরীর রথযাত্রা দেখতে বেরিয়েছিলেন বাড়ি থেকে। জগন্নাথ মাসির বাড়িতে গেছেন, উনি জেলের ভাত খাচ্ছেন। হাবল রাজবংশী রয়েছেন এখন পুরীতেই, মানে ওনার বাবা। ফোনে যোগাযোগ করা হলে তিনি জানিয়েছেন, পয়সাপাতি পকেটে খুব একটা নেই, তাই পুরী স্টেশনেই যাত্রী প্রতীক্ষালয়ে রাত কাটাচ্ছি। ছেলের সাথে কথা হয়েছে, বুঝতে পেরেছি পুলিশ অযথা তাকে জেলে ভরে দিয়েছে, আমাদের কথা শোনাই হচ্ছে না। বৃহস্পতিবার ফের তাকে আদালতে তোলা হবে, মানে আজকে তাকে তোলা হয়েছে। জানা নেই সে ছাড়া পেল কি। একই দুশ্চিন্তায় চোখের জল গুড়িয়ে চলেছে লোহাপুরের মেরিনা খাতুনের। কাঁদতে কাঁদতে তিনি জানাচ্ছেন, স্বামী শুকুর ইসলাম প্লাস্টিকের খেলনাপাতি ফেরি করেন, সেই ব্যবসার জন্য গিয়েছিলেন উড়িষ্যায়। রেমুনা বলে একটা জায়গার নাম তিনি বলছিলেন। 7 আগে ফোন আসে, বলা হয় স্বামীকে আটক করে রাখা হয়েছে। কি কারণ, স্বামীর দোষী বা কি কিছুই জানেন। যেমন জানেন না এই এলাকার জামিমা বিবি কিংবা সানখা বিবিরা, এদের স্বামীরা কেউ অ্যালুমিনিয়ামের বাসনপত্র, কেউ গৃহস্থালী টুকিটাকি সামগ্রী ফেরি করে পেট চালান। দিশেহারা জামিনা বিবি, সানখা বিবি স্পষ্ট ভাষায় জানাচ্ছেন যে 7 দিন হয়ে গেল স্বামীদের কোনো খবর নেই, খোঁজ নেই। পুলিশ ফোন করে জানিয়েছে তাদের আটকে রাখার কথা, তাদের নাকি বাংলাদেশি বলে আটকে রাখা হয়েছে।
কদিন আগে গুজরাটের খবর বলেছিলাম, বাংলাতে কথা বলে বলে এক বিরাট বস্তি উজাড় করে বুলডোজার চালানো হয়েছে। যে সময় চলছে অপারেশন সিন্দুর, একই খেলা চলছে উত্তরপ্রদেশ, সেটাও আমাদের অনুষ্ঠানে বলেছি। মধ্যপ্রদেশেও বাংলায় কথা বলা বন্ধ করেছেন বাঙালিরা। ওদিকে কেবল ভাষা নয়, তার সঙ্গে ধর্মকে জুড়ে নিয়ে আগুন নিয়ে খেলা শুরু হয়েছে আসাম। হিন্দু জনসংখ্যার হাতে অস্ত্র তুলে দেওয়ার খেলা চলছে। এক নতুন দাঙ্গা লাগানোর পরিকল্পনা নিয়ে আগামী নির্বাচনের আগে মাঠে নেমেছেন হিমন্ত বিশ্ব শর্মা। মাত্র এক বছরও হয়নি মণিপুরে ঘটে যাওয়া ভয়ঙ্কর জাতিগত হিংসা দেশ জুড়ে তোলপাড় ফেলেছিল। সেই জাতিগত দাঙ্গা এখনো থামেনি। দাঙ্গা, ধর্ষণ, লুট, আগুন, হত্যা সবকিছুর মধ্যে রাজ্যের মুখ্যমন্ত্রী নির্বিকার হাত গুটিয়ে বসেছিলেন, আর কেন্দ্রীয় সরকার চোখ বুঁধে দেখছিলেন আগুন কতটা ছড়ায়। সেই শাসক দলের আর এক মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা এবার আসামে যেন একই ধরনের আগুন জ্বালাতে চাইছেন। পার্থক্য একটাই, এবার এই আগুন শুধু প্রশাসনিক ব্যর্থতা নয়, বরং 100% ইচ্ছাকৃতভাবে উস্কে দেওয়া রাজনৈতিক কৌশল। অনেক সাংবাদিক বলেন, মাঝে মধ্যে আমরাও বলি, বিজেপির আছে এক 20x4 ইলেকশন, 24x365 ডেজ একটা ইলেকশন মেশিনারি। তারা দেশ জুড়ে নয়, এমনকি বিদেশেও প্রশংসা পায় তাদের ভোট মেশিনারি প্রস্তুতির জন্য। কিন্তু এর পেছনে যে কি ভয়ঙ্কর খেলা চলে তা হয়তো সাধারণ মানুষ জানেন না, টের পান না। আসামে 2026-এর ভোটে জেতার জন্য বিজেপি যে পথে হাঁটছে, তাতে একদিকে বিদেশি বিতাড়নের নামে মুসলিমদের নিশানা করা হচ্ছে, আর অন্যদিকে আদিবাসীদের অস্ত্র হাতে তুলে দিয়ে এক বিভাজিত সমাজ তৈরি করা হচ্ছে। এক ভবিষ্যৎ গৃহযুদ্ধের জমি তৈরি করছে। ছড়িয়ে গেছে স্লোগান, বিদেশি মানেই মুসলমান। এক পুরনো ভয় নতুন মোড়কে আবার হাজির। অসমের ইতিহাসেই আছে বিদেশি বিতাড়ন নিয়ে আন্দোলন, কিন্তু সেই আন্দোলনে সব ধর্মের মানুষদের বিরুদ্ধে এক জাতীয়তাবাদী বয়ান অন্তত ছিল। মানে সে আন্দোলনে ধর্ম মাপকাঠি ছিল না। এখন সেটাকেও হিন্দুত্বের ছাঁচে ঢেলে শুধু মুসলমান জনসংখ্যার বিরুদ্ধে ব্যবহার করা হচ্ছে। 2025 সালের জুন মাসে মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা বিধানসভায় দাঁড়িয়ে ঘোষণা করেছিলেন 1971 সালের 24শে মার্চের পরে যারা এসেছে এবং যাদের বিরুদ্ধে কোনো মামলা নেই তাদের সরাসরি বিতাড়ন করা হবে, এবং সেটাও হবে কোনো ফরেনার্স ট্রাইব্যুনাল ছাড়াই, শুধুমাত্র জেলা প্রশাসকের সিদ্ধান্তে। মানে জেলা শাসক সিদ্ধান্ত নিয়ে নেবে কারা নাগরিক কারা নাগরিক নয়। তারা 10, 15, 20, 30 বছর ধরে তারা ভোট দিয়ে যাচ্ছে। সরকার, হিমন্ত বিশ্ব শর্মা সরকার তারা তৈরি করেছে। শুধু কি তাই নাকি, তিনি খুব স্পষ্ট করে বলেছেন হিন্দু মানুষজনেরা এই আইনের আওতায় পড়বেনই না, কারণ তারা ধর্মীয় নিপীড়নের শিকার। ফলে এই বিতাড়ন সম্পূর্ণ ধর্মীয় ভিত্তিতে আলাদা করে দেখা হচ্ছে, যা সংবিধানের মৌলিক ধর্মনিরপেক্ষতাকে সরাসরি চ্যালেঞ্জ করে। অবশ্য বিজেপি আর ধর্মনিরপেক্ষতা আজ পরস্পর বিরোধী শব্দ। কাজেই আমরা গৃহহীন মানুষ দেখেছি যাদের আশ্রয় নোম্যান্স ল্যান্ডে, তাদের কোথাও কোনো দেশ নেই। মে মাসে প্রকাশ্যে এসেছিল এক ভিডিও যেখানে দেখা যাচ্ছে 14 জন মানুষ সীমান্তে আটকে পড়ে আছেন। তাদের আদালতের মামলাও চলছে, কিন্তু পুলিশ তাদের তুলে সীমান্তে ঠেলে দেয়। বাংলাদেশ তাদের ঢুকতে দেয়নি। তারা খোলা আকাশের নিচে পড়ে থাকলেন, মাঝপথে, ধান খেতে, রোদে পুড়ে। তাদের একজন খায়রুল ইসলাম পেশায় শিক্ষক, তিনি জানাচ্ছেন সুপ্রিম কোর্টে মামলা করেছেন, সুপ্রিম কোর্টে, তবুও তাকে পাঠানো হয়েছে নোম্যান্স ল্যান্ডে। সরকারি ভাষায় পুশব্যাক চলছে। জানাজানি হওয়ার পরে সরকার কয়েকজনকে ফিরিয়ে আনতে বাধ্য হয়, কিন্তু প্রশ্ন হলো যাদের পরিবার এগিয়ে আসতে পারেনি, যাদের ভিডিও ভাইরাল হয়নি, তাদের কি হলো? তারা কোথায়? আমরা কেউ জানি না। তারা উবে গেলেন। আসলে বিচার ব্যবস্থা, আদালতের পাশ কাটিয়ে প্রশাসনিক হুকুমে বিচারের এক প্রহসন চলছে। হিমন্ত শর্মা নিজেই জানিয়েছেন সুপ্রিম কোর্টের একটা রায়ে রাজ্য সরকার অসাধারণ ক্ষমতা পেয়েছে, এক্সট্রা জুডিশিয়াল পাওয়ার, যা ব্যবহার করে ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেটরা এই পুশব্যাকের সিদ্ধান্ত নিচ্ছেন। অথচ এই দাবির সত্যতা নিয়ে বিশেষজ্ঞদের মধ্যে, আইনজীবীদের মধ্যে যথেষ্ট বিভ্রান্তি আছে। তারা বলছেন এটা আইন লঙ্ঘনের নামান্তর, আইন ভাঙা হচ্ছে। মানুষকে নাগরিকত্ব প্রমাণের সুযোগ না দিয়ে বিতাড়ন আন্তর্জাতিক মানবাধিকার আইনের পরিপন্থী। রাজ্যের বিরোধী নেতা দেবব্রত শইকীয়া কেন্দ্রীয় বিদেশমন্ত্রীকে চিঠি লিখে এই পুশব্যাক নীতিকে বলেছেন এটা অমানবিক, অসাংবিধানিক।
তার মতে ভারত যদি নিজেই নিজের নাগরিকদের বিচারের সুযোগ না দিয়ে ঠেলে দেয়, তাহলে সে দেশ কার জন্য সংবিধান বানিয়েছে? এবং মজার কথা, অস্ত্র তুলে দেওয়া হচ্ছে, অস্ত্র হাতে আদিবাসীরা ঘুরছেন। কি উদ্দেশ্য, কেন? 2025 সালের মে মাসে মুখ্যমন্ত্রী ঘোষণা করেছেন আদিবাসী ও মৌলিক ভারতীয় নাগরিকদের অস্ত্র দেওয়া হবে। সরকারের যুক্তি, এইসব অঞ্চলগুলোয় মুসলিমরা এখনো সংখ্যাগরিষ্ঠতা, তাই সেখানের আদিবাসীরা নিজেদের রক্ষা করতে পারবে না। ধুবড়ি, বরপেটা, মারিগাঁও, নগাঁও এই সমস্ত জেলার কথা বলা হচ্ছে, অথচ বাস্তবে ইতিহাস ঘাটলে, জনগণনার পুরনো রেকর্ড ঘাটলে দেখা যাচ্ছে এই মুসলিমরা বহু বহু প্রজন্ম ধরে এই জেলাগুলোতে থাকছেন, অসমীয়া ভাষায় কথা বলেন, তাদের সন্তানরা সরকারি স্কুলে পড়ে, তারা আদতে আসামের অংশ, তারা অহমিয়া। কিন্তু সরকারই যখন তাদের অন্য হিসেবে, অনুপ্রবেশকারী হিসেবে তুলে ধরে, তখন সমাজে বিভাজন চরমে পৌঁছয়। অস্ত্র তাদের হাতে তুলে দিলে সেই বিভাজন রক্তাক্ত রূপ নেবে। তাদের বিপরীতে যে আদিবাসীদের হাতে, তাদের হাতে অস্ত্র তুলে দেওয়া হচ্ছে, ইতিহাস এই কথা জানে। আমরা দেখেছি মণিপুর, অস্ত্র তুলে দিয়ে আর এক মণিপুর তৈরি করা হচ্ছে, যা নিয়ে দেশের রাজনৈতিক মহলে কোনো হেলদোল নেই। এবং আগামী ভোটের আগে হিংসার সব উপাদান তৈরি, কেবল অস্ত্র দিলে তো হবে না, একটা ইন্ধন যোগানো দরকার। সেটার জন্য ধর্মীয় উস্কানি আরো এক ভয়ঙ্কর রূপ নিচ্ছে। জুন 2025-এ ধুবড়িতে ঈদের দিন হিন্দু মন্দিরের সামনে গরুর মাথা পাওয়া যাচ্ছে। মুখ্যমন্ত্রী শর্মা সেখানে গিয়ে বলছেন, কেউ যদি গরুর মাংস রাখে আপনারা শুয়োরের মাংস রাখুন। অসাধারণ, অসাধারণ। এক মুখ্যমন্ত্রীর মুখে এরকম বক্তব্য, জেলে পড়া উচিত। লক্ষ্মীপুরে নামঘরের পাশে গরুর খুলি পড়ে থাকতে দেখা গেল। আবার কয়েকজন মুসলিম যুবককে গ্রেপ্তার করা হয়েছে, কোনো প্রমাণ নেই, কোনো বিচার নেই, কে ফেলেছে, কেন ফেলেছে তদন্ত না করেই অভিযোগ চলে গেল এক বিশেষ সম্প্রদায়ের দিকে। আমরা দেখেছি এই কাজ এখানে যারা করেছিল তারা প্রত্যেকে হিন্দু, তারা অ্যারেস্টেড। মুখ্যমন্ত্রী বলছেন সত্র জমি দখল করেছে সংখ্যালঘুরা, সত্র জমি, যেটাকে আমরা দেবভূমি বলি। মসজিদ বানিয়ে স্থানীয় মানুষদের উৎখাত করেছে। তিনি বলছেন এক স্থায়ী সত্র কমিশন গঠন করা হবে যাতে এই জমিগুলোকে রক্ষা করা যায়। এইসব বক্তব্যে করুন এসব, কিন্তু সেসব করার আগেই স্টেপ নেওয়া হচ্ছে, সেসব করার আগেই দাঙ্গা লাগানো হচ্ছে। সংখ্যালঘু মানেই মুসলমান, এই বয়ান প্রতিষ্ঠা করা হচ্ছে, যা স্পষ্টত হিংসা। আগুনে ঘি ঢালছেন তিনি। আবার সেই 1960 দশকের পুনরাবৃত্তি, আর একটা মণিপুর। এই পুশব্যাক বা বিতরণ নতুন কোনো কৌশল নয়। 61-64 সালে কংগ্রেস সরকার প্রায় 2 লক্ষ মানুষকে, 1.78 লাখ মানুষকে বিতাড়িত করেছিল পূর্ব পাকিস্তানে। তখনও প্রতিবাদ হয়েছিল, পাকিস্তান জাতিসংঘে অভিযোগ জানিয়েছিল। এখন সময় আলাদা, এখন আছে মানবাধিকার আইন ব্যবস্থা, বিচার ব্যবস্থা, মিডিয়া, মোবাইল ক্যামেরা, তবুও সরকার সেই পুরনো পথে হাঁটছে। আর এবারে মিডিয়া, প্রশাসন, সরকারের ধামাধরা, কোনো প্রতিবাদ নেই, প্রতিরোধ দুর্বল। সবচেয়ে উদ্বেগের বিষয় হলো আসামের বেশিরভাগ 99% মুসলিম জনগোষ্ঠী বাংলা ভাষায় কথা বলে। তাদের অনেকে 1905 সালের পরে পূর্ববঙ্গ থেকে আসামে স্থায়ী হয়েছে। তারা কৃষক, মজুর, শিক্ষক, সরকারি কর্মচারী। আপাতত তাদের পরিচয় শুধু একটাই, বাংলাদেশি। এক চরম বর্ণ বৈষম্যমূলক রাজনীতি, ধর্ম, ভাষা, বংশ, পোশাকের উপরে ভিত্তি করে কারো নাগরিকত্ব নিয়ে প্রশ্ন তোলা, এক জাতি হিসেবে আমাদের আত্মপরিচয়ের ওপর আঘাত। হিন্দু হৃদয় সম্রাট নরেন্দ্র মোদীর দেশে হিমন্ত শর্মা এক হিন্দুত্ববাদী অধিপতি হয়ে উঠছেন। একদা কংগ্রেসী রাহুল গান্ধীর বন্ধু হিমন্ত বিশ্ব শর্মা এখন বিজেপির অন্যতম আগ্রাসী মুখ্যমন্ত্রী। যোগী আদিত্যনাথের পরে তার নাম, তিনি একাধারে হিন্দুত্বের মুখ, আবার অহমিয়া জাতীয়তাবাদের পতাকা নিয়ে চলেছেন। তার বহু বক্তব্য আদৌ কোনো বক্তব্যই নয়, প্লেন হেট স্পিচ, ঘৃণা ভাষণ। সংবিধান কার্যকরী থাকলে ওনার জেলে থাকার কথা। সাফ জানিয়ে দিয়েছেন আসামি জাতিকে রক্ষা করতে হলে আপোষ করা চলবে না। কার সঙ্গে আপোষ, কিসের আপোষ, কে রক্ষা করবে কাকে? বুঝিয়ে দিচ্ছে যে মুসলিম সম্প্রদায় বহু প্রজন্ম ধরে এখানে যারা বাস করছেন তাদের অস্তিত্ব আজ বিপন্ন। আজ আমরা দেখছি সংবিধানের মৃত্যু, ধর্মনিরপেক্ষতার অন্ত্যেষ্টি, শ্রাদ্ধ হচ্ছে। ভারত রাষ্ট্র হিসেবে ধর্মনিরপেক্ষ, কিন্তু আসামে যা চলছে তা একেবারেই রাষ্ট্রীয় সাম্প্রদায়িকতা। আর এই সাম্প্রদায়িকতা শুধু ভোটে জেতার জন্য নয়, সমাজকে এক দীর্ঘমেয়াদী হিংসার দিকে ঠেলে দিচ্ছে। ধর্মীয় আইডেন্টিটি আর ভূখণ্ডের মালিকানার প্রশ্ন একসঙ্গে মিশিয়ে দিয়ে সরকার বলছে এই দেশ তোমার নয়। আর সেই বয়ান তৈরি করতে তারা আদালতের রায়কে ভুলভাবে এনে হাজির করছে, মানুষকে বিভক্ত করছে, আর অস্ত্রের জোরে সমাজ নিয়ন্ত্রণ করতে চাইছে। ভোট আসবে, ভোট যাবে,
কিন্তু রাজ্যের সামাজিক কাঠামো যদি এইভাবে টুকরো টুকরো হয়, সারা দেশের কাঠামো, তাহলে কে থাকবে এই রাজ্যে? কে বলবে আমি আসামের নাগরিক, আমি অহমিয়া, আমি বাঙালি, আমি ওড়িয়া? কে বলবে? যদি আজ রাষ্ট্র নিজেই নিজের নাগরিকদের চিহ্নিত না করতে পারে, যদি ধর্মের ভিত্তিতে অস্তিত্ব নির্ধারণ হয়, তাহলে তা শুধু আসামের নয়, ভারতবর্ষের ভবিষ্যতের ওপরে এক অন্ধকার ছায়া ফেলবে। মানুষ চাইছে নিরাপত্তা, শান্তি, উন্নয়ন, সরকার দিচ্ছে সন্দেহ, বিভাজন, বন্দুক। আসামে এখন সময় দাঁড়িয়ে আছে এক ফাটলের কিনারে। সময় থাকতে যদি এই রাজনৈতিক আগুনকে না নেবানো যায়, তাহলে মণিপুরের মতো আগুন আসামের শরীরকে গ্রাস করবে কয়েক বছরের মধ্যে। শুধু আসাম নয়, সারা দেশে তার আঁচ লাগবে। সেটা বুঝতে খুব অসুবিধে হচ্ছে, সবাই জানেন সেটা। সবাই জানেন যে সারা দেশ জুড়ে এক বাঙালি বিরোধিতার বিষ ছড়ানো হচ্ছে, এক ইচ্ছাকৃত বিষ ছড়ানোর খেলায় মেতেছেন বিজেপি দল। কেবল সে খবর রাখেন না শুভেন্দু অধিকারী অ্যান্ড কোম্পানি, রাখেন না সদ্য সভাপতিত্বের দায়িত্বে আসা শ্রমিক ভট্টাচার্য, রাখেন না লকেট চ্যাটার্জি কিংবা অগ্নিমিত্রা পলেরা। 2026-এ ভোট প্রচারের প্রতিটা জনসভায়, প্রতিটা মিছিলে, প্রতিটা মিটিংয়ে এই বঞ্চনার কথা বলা হোক। বাঙালি বিরোধী বিজেপিকে এই রাজ্য থেকে নিশ্চিহ্ন করাটা প্রথম কাজ। ভাবুন, ভাবুন, ভাবা দরকার, এখনই ভাবা দরকার। ভাবতে থাকুন, ভাবা প্র্যাকটিস করুন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকে এখানে শেষ করছি। নমস্কার।